নমস্কার, সময় বাংলাতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। সকাল সকাল মেদিনীপুর শহরের বাজারে মাস্ক হাতে মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া। গত কয়েকদিন ধরে মেদিনীপুর শহরের রাজা বাজারের দৈনিক বাজারে ভিড় থাকায় বুধবার থেকে তাকে স্থানান্তরিত করা হয়েছে মেদিনীপুর কলেজ মাঠে। আর আজ সেই মাঠে সাধারণ মানুষদের মধ্যে সচেতনতার বার্তা দিতে সকাল সকাল মাস্ক ও স্যানিটাইজার হাতে এলাকার বিধায়ক বাজারে আসা সাধারণ মানুষ ও বাজারে বিক্রেতাদের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিলি করলেন তিনি। পাশাপাশি দিলেন সচেতনতার বার্তা। আর এভাবেই মেদিনীপুরে এসে সকাল থেকেই সাধারণ মানুষদের মধ্যে করোনা সচেতনতার বার্তা দিয়েই দিন শুরু করলেন এলাকার বিধায়ক তথা অভিনেত্রী জুন মালিয়া। পাশাপাশি সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দিতে মাইক হাতে রাস্তায় বেরোলেন বিধায়ক জুন মালিয়া। মেদিনীপুর কোতোয়ালি থানার সহযোগিতায় সাধারণ মানুষকে সচেতন করতে রাস্তায় ঘুরে ঘুরে মাইকিং করে সচেতনতার বার্তা দিলেন বিধায়ক জুন মালিয়া। না, মানুষের কাজ করার জন্যই তো মানুষ আমাকে ভোট দিয়ে নিয়ে এসেছেন। আমি যথাসাধ্য চেষ্টা করব যে মানুষদের পাশে দাঁড়াতে। আমি তো বলেছিলাম যে সুখে দুঃখে কাছে থাকবো, পাশে থাকবো, যতটা পারবো আমি ওনাদের জন্য ওনাদেরকে সাপোর্ট করব এবং সাপোর্ট করার চেষ্টা করব। তো শুধু আমার টাউনের বাসীদেরই নয়, আমি গতকাল সদরে গিয়েছিলাম এবং এখন আপনাদের সঙ্গে কথা হয়ে গেলে এবং এই মাইকিংটা হয়ে গেলে আমি শালবনীতে যাব, একবার ওদিকেও ঘুরে আসবো। আমার ছেলেরা যারা আছে তারা বলছে, দিদি এটা তুমি তো আবার ক্যাম্পেইনের মতো শুরু করে দিয়েছো, একটু এটা কিন্তু ক্যাম্পেইনিং হচ্ছে না, এত প্রোগ্রাম রেখো না। আমি বলছি ক্যাম্পেইনিংয়ের জায়গায় এখন এটা করতেই হবে, কারণ কোভিডের সময় সবার পাশে দাঁড়াতেই হবে। যতই কষ্ট হোক, যাই হোক, যতই গরম পড়ুক, যেতে আমাদেরকে হবেই। কোভিড পরিস্থিতিতে গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে বৃহস্পতিবার এগিয়ে এলো মেদিনীপুর শহরের 17 নম্বর ওয়ার্ডের পাথরকাটা মণ্ডল মহল্লার নিউ বয়েজ ক্লাব। এই ক্লাবের উদ্যোগে এই দিন একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত হন আলী আকবর খান, শেখ সয়ফুল, মীর আরিফ, শেখ সাদ্দাম, শেখ হাসিবুল, শেখ ইমাম সহ আরো অনেকে। শিবিরে মোট 61 জন রক্তদাতা রক্তদান করেন বলে জানানো হয়েছে। আমরা বর্তমানে জানি যে এই সময় খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতি চলছে গোটা ওয়ার্ল্ড জুড়ে। তার মধ্যে আমরা ভারতবর্ষে আছি, তো ভয়ানক যে পরিস্থিতি এবং সেই ব্লাড ব্যাঙ্কগুলোতে আমরা দেখতে পাচ্ছি গ্রীষ্মকাল এমনিতেই বিভিন্ন জায়গায় যে ক্যাম্পগুলো আমাদের হয়ে থাকে সেগুলো কিন্তু আমার কমে গেছে। তারপরে রক্তের যে অভাব দেখা দিচ্ছে, তারপরে করোনা, অনেক মানুষ কিন্তু রক্ত দিতে আসছেন, ভয় পাচ্ছে যে রক্ত দিলে যদি করোনা হয়ে যায় যে আমি যে কোথায় ক্যাম্পে দেবো, এই ভয়ের জন্যে। কিন্তু পেশেন্টের যে রোগগুলো সেগুলো তো বন্ধ হয়ে নেই। থ্যালাসেমিয়া পেশেন্ট, অ্যাক্সিডেন্ট পেশেন্ট, ডেলিভারি, এগুলো কিন্তু কন্টিনিউয়াসলি পেশেন্ট হসপিটালে অ্যাডমিশন হচ্ছে। তাদের কিন্তু প্রতিনিয়ত রক্ত লাগছে। সেই রক্তের যে চাহিদা সেগুলো কিন্তু আমরা আমাদের বিভিন্ন ক্লাব এবং বিভিন্ন অর্গানাইজেশনদেরকে নিয়ে এই যে উদ্যোগ, যাতে করে আমরা এই ব্লাডের ঘাটতি পূরণ করতে পারি, তাই জন্যে আজকে এই মণ্ডল মহল্লাতে নিউ বয়েজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ডক্টর আবু হোসেনের সহযোগিতায় এবং আমাদের কেশপুর ভলান্টারি যে ব্লাড ডোনার ফোরাম এবং সমবেতের সহযোগিতায় যৌথ উদ্যোগে আজকের এই প্রোগ্রাম ছিল। সত্যি খুব ভালো হয়েছে, কারণ আমরা দেখেছি এই সময় বিভিন্ন ক্যাম্প যেখানে হচ্ছে সেখানে কিন্তু ডোনার খুব কম আসছে, কিন্তু আমাদের যে আশা ছিল 50% টার্গেট ছিল, তার থেকেও কিন্তু অধিক হয়েছে। আমরা সত্যিই খুব আনন্দিত, আমরা এতগুলো ডোনারকে নিয়ে আসতে পেরেছি আজকে ক্যাম্পে এবং সাকসেসফুল। আশা করি যে সমস্ত পেশেন্টগুলো হসপিটালে ভর্তি আছে বা থ্যালাসেমিয়া পেশেন্টগুলো যেগুলো কান্নাকাটি করছে, তাদের মুখে আমরা হাসি ফোটাতে পারবো। তাই জন্য এই আমাদের উদ্যোগ। আশা করি এই উদ্যোগ আমাদের চলবে প্রত্যেক বছর এখানে এই ক্যাম্পে, এই নিউ বয়েজ স্পোর্টিং ক্লাবে এবং অন্যান্য প্রত্যেকটা পাড়াতে, প্রত্যেকটা গ্রামে আমাদের যে উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলো আশা করি আমরা সাকসেসফুল হতে পারবো। তাহলে রক্তের যে ঘাটতি সেটা আমরা পূরণ করতে পারবো। আজ কতজন দিয়েছে? আজকে 61 জন ডোনার দিয়েছে। করোনা মহামারীর এই দুঃসময়ে বেলদার কয়েকজন শিক্ষক এবং ছাত্র ও যুবক মিলে বেলদা করোনা হেল্প ডেস্ক নামে একটি সংগঠন গড়ে তোলা হয়েছে। করোনা আক্রান্তদের পাশে দাঁড়াতে এবং কোভিড-19 সংক্রমণ প্রতিহত করতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়াই এই সংগঠনের কাজ। যে সমস্ত করোনা আক্রান্ত মানুষ সহায় সম্বলহীন, তাদের সহযোগিতা করা এবং তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে মানসিক শক্তি বৃদ্ধি করার চেষ্টা করা হয়।
মানসিকভাবে দুর্বল হলেই শ্বাসকষ্ট শুরু হতে পারে। আক্রান্ত রোগী ক্রমশ দুর্বল হতে পারেন। এই সমস্যার কথা মাথায় রেখে কাজ করছে এই সংস্থা। তাদের এই কাজকর্ম বিষয়ে নারায়ণগড় ব্লকের বিডিও রেণুকা খাতুন, বিএমওএইচ ডক্টর আশিস কুমার মণ্ডল এবং বেলদা থানার ওসি সুব্রত বিশ্বাসকে অবহিত করানো হয়েছে। একই সঙ্গে এই প্রশাসনিক কর্তাদের কাছে বেলদায় একটি সেফ হোম তৈরি করা হয় এবং বেলদা গ্রামীণ হাসপাতালে কোভিড ওয়ার্ড চালু করার দাবি করা হয়েছে। প্রতিদিন করোনা আক্রান্তদের জন্য টেলিমেডিসিন ও চিকিৎসকের পরামর্শ দেওয়া হচ্ছে। দারিদ্র্য পীড়িত রোগীর জন্য বিনামূল্যে ওষুধের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি রয়েছে সচেতনতার প্রচারও। আজ বেলদার কামারপাড়া এলাকায় সংগঠনের পক্ষ থেকে করোনা বিষয়ে সচেতনতার বার্তা দেওয়া হয়। একই সঙ্গে মাস্ক ও সাবান বিলি করা হয়। উপস্থিত ছিলেন সভাপতি ডক্টর যোগেন্দ্রনাথ বেরা, দুই সহসভাপতি অখিল মহাপাত্র ও দীপঙ্কর তেওয়ারি সহ অন্যান্যরা। ফোন করবেন, তাহলে কিন্তু আমরা আপনাদের পাশে পৌঁছে যাব। আরেকটি কথা ভাই, আপনাদের অনুরোধ করছি, আপনারা দয়া করে এই গরম পড়েছে না, দয়া করে একটু নেশাটা করবেন। নেশা কিন্তু আপনারা ভীষণভাবে দুর্বল করবে, আর দুর্বল শরীর কিন্তু যে কোনো রোগে আক্রান্ত করবে। তাই আপনাদের অনুরোধ করছি, এদিকে নাম লিখান এই পেছনে রিক্সা চালক বাইকে দাও তো, নামটা লিখাও। হ্যাঁ, সুশান্ত বাবু নামটা লিখুন। দিয়ে যাচ্ছি এই কারণে নিজেদের বেতন বৃদ্ধি সহ একাধিক ইস্যু নিয়ে এবার রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়ার দ্বারস্থ হলেন সিএসপি বা কমিউনিটি সার্ভিস প্রোভাইডারের মহিলারা। প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে প্রায় 3 জন করে এই কাজের সাথে যুক্ত। মাসে মাত্র 3,000 টাকা বেতন পান তারা। 2008 সাল থেকে এই একই বেতনে কাজ করছেন তারা। এবার তাদের দিকে নজর দেওয়ারও, তাদেরকে গুরুত্ব দেওয়ার আবেদন করেন এই সমস্ত মহিলারা। বুধবার বিকেলে সবংয়ে মন্ত্রীর অফিসে গিয়ে তারা এই দাবি জানান। বিষয়টি লিখিত আকারে জমা দিতে বলেন মন্ত্রী। বিষয়টির দিকে নজর দেবেন বলেও জানান তিনি। আমরা মান্থলি কখনো পাই না, 9 মাসে পাই, কখনো 6 মাসে পাই, কখনো আবার 1 বছরও লেগে যায়। তুমি আমাকে মৌসুমী বীর সঙ্গে বসো, 1 2 3 4 করে সুন্দর করে গুছিয়ে লেখে আমাকে দাও, আমি এটা সাধারণ আর সিএম দুজন পেপার হয়ে গেল, মিটে গেল চাপ। আবারও এগিয়ে এলো কিছু যুবক যুবতী। আর্তের সেবায় নিয়োজিত করল নিজেদের নিঃস্বার্থভাবে। তাই তাদের সংস্থার নামও দিয়েছেন নিঃস্বার্থ চ্যারিটেবল ট্রাস্ট। বৃহস্পতিবার শুভ সূচনা করলেন তারা কিছু গরিব মানুষের হাতে দুপুরের অন্ন তুলে দেওয়ার মাধ্যমে। প্রথম দিন তারা পাঁচখুড়ি, ধর্মা, কেরানীতলা, বাসস্ট্যান্ড, হবিবপুর, দেওয়ানবাবা চক প্রভৃতি এলাকার দুস্থ মানুষদের দুপুরের খাবার তুলে দেন এই সংস্থার প্রধান কাণ্ডারি রঞ্জিত দাস, যার উদ্যোগে এই কর্মকাণ্ড। এবং সংস্থার হয়ে যে সমস্ত সদস্যরা প্রথম দিন এগিয়ে এলেন তারা হলেন শাশ্বতী প্রামাণিক, সুবি রানা, স্বাগতা ভট্টাচার্য, সোমনাথ দত্ত প্রমুখ। নিঃস্বার্থ চ্যারিটেবল ট্রাস্টের তরফ থেকে আজকে প্রথম দিন আমরা কিছু দরিদ্র মানুষদের ফুড ডিস্ট্রিবিউট করছি। এই করোনাকালে, বিশেষত লকডাউনে ওনারা খেতে পাচ্ছেন না। তার কাছে সহযোগিতা একান্তভাবে কাম্য করি। যেমনভাবে পারবেন আর্থিক দিক দিয়ে, এবং যারা নিডি আছেন তাদের যেভাবে পারবেন আমাদের খবর দিই, আমরা তাদেরকে ফুড দেওয়ার যথাযথ ব্যবস্থা করব। উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের প্রত্যেকটা বাড়িতে মাস্ক এবং স্যানিটাইজার প্রদান করা চলছে। তারই আনুষ্ঠানিক সূচনা গতকালই কালীনগর অঞ্চলের পূর্ব কালীনগরের 100টা বাড়িতে দিয়ে শুরু করা হয়েছিল। আর দ্বিতীয় দিনের কর্মসূচি হীরাপুর অঞ্চলের গৌরীপুর এলাকা থেকে পায়ে হেঁটে এলাকা সমস্ত গ্রামবাসীদের মাস্ক, স্যানিটাইজার এবং কোভিড সতর্কীকরণ একটি পত্র সকলকে বিলি করেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী তথা উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের স্থানীয় বিধায়ক পুলক রায়। তিনি বলেন, আমার বিধানসভা কেন্দ্রের 65,000 পরিবারকে এই কর্মসূচিতে নিয়ে আসা হবে। অর্থাৎ তার কথায় স্পষ্ট ইঙ্গিত, আমার কেন্দ্রের রাম বাম সকল পরিবারের হাতেই তুলে দেওয়া হবে করোনা নামক মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য মাস্ক, স্যানিটাইজার। এর সাথে তিনি এও জানান, আমার কেন্দ্রের 13টা অঞ্চলের প্রত্যেক বাড়িতে গিয়ে শুধু এই মাস্ক, স্যানিটাইজার তুলে দেব না, তার সাথে নত মস্তকে প্রণাম সালাম জানাবো তৃতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেসের সরকার গঠন করার জন্য। এদিনের এই অনুষ্ঠানে মন্ত্রী পুলক রায় সাথে ছিলেন হীরাপুর গ্রাম পঞ্চায়েত প্রধান মুনমুন সাউ, উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায়, কালীনগর অঞ্চলের যুবনেতা সেলিম মোল্লা সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ। সুরজিৎ আদকের রিপোর্ট, উলুবেড়িয়া। দেখুন, আমরা প্রথমত আমাদের তৃতীয়বারের
মামাটি মানুষের সরকার হওয়ার পর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রথম এবং প্রধান কাজ, যে মানুষগুলো আমাদেরকে নির্বাচিত করেছেন, পশ্চিমবাংলার সব মানুষের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি নতমস্তকে। এরপর আমাদের প্রথম এবং প্রধান কাজ অতিমারী কোভিড-19-এর বিরুদ্ধে লড়াই করা। মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পর থেকেই পশ্চিমবাংলার মানুষের স্বার্থে এই কাজ করছেন। আমরাও ওনার অনুপ্রেরণায়, ওনার নির্দেশে আমি আমার বিধানসভা কেন্দ্রে আনুমানিক 65,000 মানুষ পরিবার বসবাস করে। প্রতিদিন সকালে যেয়ে আমি নিজে মানুষকে সচেতন করার জন্য মানুষকে স্থানীয় প্রধান, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ তাদেরকে সাথে নিয়ে মানুষের কাছে পৌঁছচ্ছি, মানুষকে সচেতন করছি এবং টোকেন 6খানা মাস্ক, একটা স্যানিটাইজার, একটা নির্দেশাবলী ওতে দিয়ে দেওয়া হচ্ছে এবং একটা ফোন নম্বর দেওয়া হচ্ছে, যে ফোন নম্বরে কোভিড সংক্রান্ত কোনো প্রয়োজন পড়লে আমরা রেডি আছি। অক্সিমিটার, থার্মোমিটার, মাস্ক, স্যানিটাইজার, অক্সিজেন সব সেট আমরা করেছি। আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা সেফ হোম থেকে শুরু করে, হসপিটাল থেকে শুরু করে সমস্ত কিছুর ব্যবস্থা করেছি। প্রতিদিনের পরিবারকে কি এই মাস্ক তুলে দেওয়া হচ্ছে? এই মাস্ক আমি নিজে প্রতীকী সব অঞ্চলে সকালবেলা যেয়ে পৌঁছচ্ছি, তারপর আমাদের সহকর্মীরা প্রত্যেকটা মানুষের বাড়িতে, প্রতিটা মানুষের বাড়িতে যাবে। সেফ হোম তৈরি করা হচ্ছে এলাকায় সেফ হোম হচ্ছে, প্রত্যেকটা ব্লকে শ্মশান কবরস্থানে চলছে। আমরা টোটাল ব্যাপারটাই রেডি রাখছি, কেন আমরা মনে করি যে আমাদের এর আগের বার প্রথম দফায় যে করোনা হয়েছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা জয় করেছিলাম। এবারেও আমরা স্লোগান নিয়েছি, আমরা করব জয় নিশ্চয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আমফানে একটা ব্যাপক ক্ষতি হয়েছিল, আবার একটা ঝড় আসছে, মানুষ কিভাবে সতর্ক করছে? আমরা সেটাও একই সঙ্গে সতর্ক করছি, একটু সাবধানে থাকবেন, বাড়ির মধ্যে থাকবেন। আমরা আরও মাইকিং হবে পঞ্চায়েত, আমরা সমস্ত কিছু বসে পঞ্চায়েতের মাধ্যমে আমাদের সরকার ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী তার নির্দেশ দেওয়া শুরু করেছেন। আমরাও রাস্তায় থেকে লড়াই করব। আমরা আবারও মানুষকে বলছি, আমরা সচেতন করছি, সজাগ করছি এবং আমাদের স্লোগানটাই আমরা করব জয় নিশ্চয়। আমরা জিতব, বাংলা জিতবে, করোনা হারবে। বাংলা যেমন দিল্লির মানুষদের কাছে পরাজিত করে বাংলা জয়লাভ করেছে, তেমনি আগামী দিনেও বাংলা করোনার বিরুদ্ধে জয়লাভ করবে মানুষকে সাথে নিয়ে। উলুবেড়ি দক্ষিণ কেন্দ্রের 13টা অঞ্চলে কি আপনি পায়ে হেঁটে এইভাবে মাস্ক স্যানিটাইজার বিতরণ করবেন? আমি 13টা অঞ্চলেই যাব। আমার দুটো কাজ, কৃতজ্ঞতা জানা মানুষকে, আমার বলা, আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণতলে। মানুষ আমাকে তৃতীয়বারের জন্য জয়লাভ করিয়েছে এবং তৃতীয়বারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবাংলার ক্ষমতা এসছে। তাই মানুষকে সালাম, প্রণাম, স্যালুট, কৃতজ্ঞতা। এরপর মানুষকে সচেতন করা কোভিড সম্বন্ধে। মানুষ অনেকে আতঙ্কে আছে, মানুষ একটা আতঙ্ক আছে, সেই আতঙ্ক থেকে কাটিয়ে মানুষকে করোনা মানেই মৃত্যু নয়, করোনার সঙ্গে ফাইট করতে হবে, আমাদের করোনাকে হারাতে হবে। আগরপাড়া কোভিড ফোরামের পরিচালনায় বৃহস্পতিবার পানিহাটি পুরসভার অন্তর্গত 6 নম্বর ওয়ার্ড এলাকায় 3টি শয্যার একটি অক্সিজেন পার্লারের উদ্বোধন করা হয়। তার সাথে সাথে কোভিড পরিষেবার জন্য সেন্টারের ব্যবস্থা করা হয় আগরপাড়া যুব সম্মেলনী ক্লাব প্রাঙ্গণে। উদ্বোধন করেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ। আমরা দেখে নেব সেই ছবি। সুরজিৎ আদকের রিপোর্ট, কলকাতা। প্রশাসনের বিধিনিষেধের মধ্যে জলপাইগুড়ি শহরে আংশিক দোকান খোলা ছিল। বৃহস্পতিবার কোতোয়ালি থানার পুলিশ অভিযানে নেমে একাংশ ব্যবসায়ীকে সতর্ক করে। অভিযান লাগাতার চলবে বলে দাবি পুলিশের। করোনা সংক্রমণ রুখতে সব জায়গায়, সঙ্গে জলপাইগুড়ি শহরে চলছে বিধিনিষেধ। এরপরেও আংশিক ব্যবসায়ী দোকান খোলা রেখে দিব্যি ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। এদিন শহরের দিনবাজার, বেগুনটারি, শান্তিপাড়া, বয়েলখানা বাজার, কদমতলা, মার্চেন্ট রোড, ডিভিসি রোডেও চলে অভিযান। লকডাউন উপেক্ষা করে অনেকেই বিভিন্ন অজুহাত দেখিয়ে রাস্তায় বেরিয়েছেন। অকারণে বাইরে বের হওয়া মানুষদের সচেতন করতে এদিন জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকায় সদর ট্রাফিকের পক্ষ থেকে নাকা চেকিং করা হয়। সরকারি নির্দেশকে তোয়াক্কা না করে বিভিন্ন অজুহাতে বাইরে বেরিয়েছেন বাইক, টোটো, ছোট গাড়ি সহ একাংশ বাসিন্দা। লকডাউনকে উপেক্ষা করে যারা অকারণে রাস্তায় বেরিয়েছেন তাদের সচেতন করতেই অভিযান। পুলিশের দাবি, বারবার সতর্ক করার পরেও একাংশ ব্যবসায়ী দোকানের সামান্য অংশ খোলা রাখছেন। সারাদিন চলবে অভিযান।
হাজারো সচেতনতা ও মাইকে প্রচার করেও হুঁশ ফেরানো যাচ্ছে না একাংশ মানুষের। মেদিনীপুর শহরের রাজাবাজারে দৈনিক সবজি বাজার গতকাল সরিয়ে এনে মেদিনীপুর কলেজ মাঠে বসানোর সিদ্ধান্ত নেয় পুলিশ প্রশাসন। সেই মতো আজ থেকে কলেজ মাঠে বসে দৈনিক বাজার, চলে কেনা বেচাও। কিন্তু সরকার নির্ধারিত সময় অতিক্রান্ত হয়ে যাবার পরেও বহাল তবিয়তে কেনাবেচা চলছিল বাজারে। অবশেষে কোতোয়ালি থানার পুলিশ মাঠে গিয়ে বাজারে কেনাবেচা বন্ধ করলো। সঙ্গে সচেতন করে আগামীকাল থেকে যদি সময় মতো না ওঠে তবে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। কোভিডের দ্বিতীয় ঢেউয়ে যখন প্রায় বেসামাল গোটা দেশ, তখন বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে গোটা বাংলা জুড়ে ছুটে বেড়াচ্ছেন রেড ভলেন্টিয়ার্সরা। পশ্চিম মেদিনীপুর জেলাতেও সাধ্যমতো মানুষের পাশে দাঁড়াচ্ছেন এই বামপন্থী ছাত্র যুবদের নেতৃত্বাধীন এই রেড ভলেন্টিয়ার্সরা। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার রেড ভলেন্টিয়ার্সদের সহযোগিতায় ও সমন্বয়ে মেদিনীপুরে চিকিৎসাধীন কেশপুর ব্লকের পলাশতেরিয়া গ্রামের বাসিন্দা মঞ্জু রুইদাসের চিকিৎসার প্রয়োজনে রক্ত দিলেন মেঘমালা বণিক। গোকুলপুরের বাসিন্দা লালু কোটালের অপারেশনের প্রয়োজনে রক্ত দিলেন এসএফআই এর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের লোকাল কমিটির প্রাক্তন সদস্য রামকৃষ্ণ গিরি। অন্যদিকে মেদিনীপুরে চিকিৎসাধীন জেলার কেশপাটের লক্ষ্মী মুলার অপারেশনের প্রয়োজনে রক্ত দিলেন ডিওআইএফআই মেদিনীপুর শহর পশ্চিম লোকাল কমিটির সম্পাদক কৌশিক দে। উল্লিখিত তিনজনই মেদিনীপুর ব্লাড ব্যাংকে গিয়ে রক্তদান করলেন। রোগীদের পরিবারের পক্ষ থেকে রক্তদাতাগণ এবং সহযোগী সমস্ত রেড ভলেন্টিয়ার্সদের ধন্যবাদ জানানো হয়েছে। করোনা নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রীদের বলতে দেওয়া হয়নি। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে এমনই অভিযোগ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজের মতো করে নিজের বক্তব্য তুলে ধরলেন, কিন্তু আমাদের সমস্যা বা অবস্থা নিয়ে আমাদের বক্তব্য শোনা হয়নি। এটা মুখ্যমন্ত্রীদের অপমান করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। উল্লেখ্য, কোভিড পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে ভার্চুয়াল বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তারপরেই সাংবাদিক বৈঠক করে এভাবেই ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। আপনারা সবাই জানতেন যে আজকে আমাদের এখানে প্রধানমন্ত্রীর একটা ভার্চুয়াল ভিডিও কনফারেন্স চলছিল এবং তাতে 10টা রাজ্যের মুখ্যমন্ত্রীদের ডাকা হয়েছিল, প্লাস কিছু ডিএমদের ডাকা হয়েছিল বিভিন্ন রাজ্যের। যদিও সিএমরা উপস্থিত থাকলে সিএমদেরই প্রায়োরিটি দিতে হয় বলে আমরা আমাদের রাজ্যের ডিএমদের অ্যালাউ করিনি। সেটা কথা নয়, কারণ আমি উপস্থিত ছিলাম, আমার চিফ সেক্রেটারি ছিল, আমার হোম সেক্রেটারি ছিল, আমার হেলথ সেক্রেটারি ছিল, সবাই ছিল। আমাদের যেটা সবচেয়ে বেশি খারাপ লেগেছে, একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে মুখ্যমন্ত্রীদের অফিসিয়ালি আমন্ত্রণ জানিয়েও তাদের কাউকে একটি কথা বলতে না দেওয়া, তাদের সাথে সৌজন্যতা বিনিময় করা। আজকে কোভিড সবচেয়ে বড় প্যান্ডামিক সিচুয়েশন। এই সিচুয়েশনে আমরা প্রত্যেকেই আমাদের রাজ্যের দাবি দাওয়া নিয়ে আমরা উপস্থিত ছিলাম এবং আপনারা হয়তো বিশ্বাস করবেন, এইসব পেপার বক্স টক্স করে আমরা সমস্ত রেডি ছিলাম। বাট আমাদের কাউকে 1 সেকেন্ডের জন্য বলতে দেওয়া হয়নি। উনি ওনার পছন্দ মতো কিছু ডিএম, ওনার বিজেপি রাজ্যের ম্যাক্সিমাম এবং 4-5 জনকে দিয়ে বলিয়ে নিজে ভাষণ দিয়ে শেষ করে দিয়েছেন। কি যে ভাষণ দিলেন সেটাও বুঝলাম না। এই মিটিংটা ছিল প্রাইম মিনিস্টারের কোভিড নিয়ে মিটিং। কোভিড নিয়ে মিটিংটা এত ক্যাজুয়াল, ইট ওয়াজ জাস্ট এ ক্যাজুয়াল সুপার ফ্লক মিটিং। We the chief ministers are feeling insulted and humiliated
And we are astonished to see that Prime Minister called a meeting and invited the chief ministers, and all the chief ministers were sitting just like puppet. Nobody is allowed to speak. Then how do we speak about the public demand? We never ask about the COVID vaccine. They never ask about the medicine position. They never ask about the oxygen position. They never ask about the remdesivir, the medicine, the urgent, what is not available in the market now. They didn't ask us for the black fungus, that new disease. এবং আমরা রিয়েলি লজ্জিত, আজকে আমাদের সরকারের 10 বছর পূর্ণ হচ্ছে। আমি আজকে শপথ নিয়ে বলছি, আমরা ভেবেছিলাম প্রধানমন্ত্রীর কাছে আমরা বলবো আমাদের ভ্যাকসিনটা দিন, যাতে সবাইকে ভ্যাকসিনটা দেওয়া যায়। উনি তার ভাষণে বলছেন করোনা নাকি কমে গেছে। যদি করোনা কমে গিয়ে থাকে তাহলে এত মৃত্যু হচ্ছে কি করে? যদি করোনা কমে গিয়ে থাকে, কখনো কমে কখনো বাড়ে, এই নেগলিজেন্স করার জন্যই করোনাটা বেড়েছিল। 6 মাস কোনো কিছু না করার জন্য করোনা বেড়ে গিয়েছিল। আপনারা দেখেছেন 8 ফেজ ইলেকশন করার জন্য বেঙ্গলে গ্রামে গ্রামে করোনা বাড়িয়েছে। প্রায় 5-6 লক্ষ সেন্ট্রাল পুলিশের ফোর্স এখনো পর্যন্ত 105টা ব্যাটালিয়ন পড়ে আছে, এবং করোনাটা বাড়িয়ে দিয়ে চলে গেছে বাংলায় গ্রামে গ্রামে। তা সত্ত্বেও আমরা প্রায় 284টা হসপিটাল আমরা ট্রিটমেন্ট দিচ্ছি, প্লাস আরও অনেক হসপিটাল আছে যেখানে আমরা 234টা কোভিড হসপিটালের মধ্যে 184টা গভর্নমেন্ট হসপিটাল এবং 41 আমরা প্রাইভেট হসপিটালে ট্রিটমেন্ট দিচ্ছি। কিন্তু আমাদের খারাপ লাগলো যে প্রধানমন্ত্রী এত ইনসিকিউর ফিল করছেন নিজেকে, যে একটা মুখ্যমন্ত্রী কথা শুনতে চাইলেন না। এত ভয় কিসের? এত অবহেলা কিসের? করোনা আবহে কমেছে জেলায় রক্তদান শিবির, তাই জেলার ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের সংকট দেখা দিয়েছে। রক্তের ঘাটতি মেটাতে হলদিয়া দেবভোগ অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির আয়োজনে বৃহস্পতিবার দুপুরে মনোহরপুর গ্রামের ভূতো মোড়ে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। 18 জন মহিলা সহ মোট 54 জন স্বেচ্ছায় রক্তদান করেন। এই অতিমারীর সময় রক্তের সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানান উদ্যোক্তারা। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন দেবভোগ অঞ্চলের প্রধান ঋষিকেশ মাঝি, উপপ্রধান সত্যেন্দ্রনাথ তুঙ্গ, ভবতেশ পাত্র, তপন মান্না, রঘুনাথ পাত্র, উমা বেতাল, নমিতা গিরি প্রমুখরা। বৃহস্পতিবার সবং ব্লক ডেভেলপমেন্ট অফিসে রাজ্য জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবংয়ের প্রাক্তন বিধায়ক শ্রীমতী গীতা ভূঁইয়ার হাতে 2000 মাস্ক, 8টি অক্সিমিটার, পিপিই কিটস 200টি তুলে দেওয়া হয়। খড়গপুর মহকুমা শাসক আজমল আলম হোসেন এবং রাজ্য সরকারের ক্যাবিনেট মন্ত্রী ডক্টর মানস ভূঁইয়া, সবং বিডিও তুহিন শুভ্র মহান্তি, ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের উপস্থিতিতে প্রাক্তন বিধায়ক শ্রীমতী গীতা ভূঁইয়ার হাতে তুলে দেওয়া হয়। প্রাক্তন বিধায়ক সঙ্গে সঙ্গে মহকুমা শাসকের মধ্য দিয়ে সবং স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক ডক্টর সুভাষ কান্ডার এবং বিডিও সাহেবের হাতে তুলে দেওয়া হয়। এবং জুনিয়র অ্যাসোসিয়েশন তাদের বক্তব্যে বলেন, যদি সবং হসপিটালে আইসোলেশন রুম তৈরি করা হয় তারা 1 লক্ষ টাকা দেবেন বলে ঘোষণা করেছেন প্রাক্তন বিধায়কের হাতে। মহকুমা শাসক প্রোগ্রাম শেষ করে দশগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হন। সঙ্গে বিডিও সাহেব অন্যান্য কর্মকর্তারা দশগ্রাম স্বাস্থ্য কেন্দ্রটি কোভিড হসপিটালে রূপান্তরিত করার যাবতীয় প্রস্তুতি সরেজমিনে ঘুরে দেখলেন এবং যা যা জিনিসপত্র লাগবে তিনি তার ব্যবস্থা করবেন বলে গেলেন। সবংবাসীর পক্ষ থেকে প্রশাসনিক কর্মকর্তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তরফ থেকে যৌথ উদ্যোগে ফেডারেশনের তরফ থেকে দিব্যেন্দু রায় আমাদের যে লিডার, তারও যৌথ উদ্যোগে আমরা এখানে আজকে পিপিই কিট, আরও সঙ্গে আমরা দিয়েছি হ্যান্ড গ্লাভস, মাস্ক দিয়েছি এবং অক্সিমিটার দিয়েছি। এখানে আজকে সাহেবের কাছে আমরা শুনলাম যে এখানে একটি
আইসিইসিউ সেন্টার তৈরি করা হবে। আমরা আমাদের সংগঠনের তরফ থেকে, আমি জেনারেল সেক্রেটারি হিসাবে এবং আমার অ্যাডিশনাল জেনারেল সেক্রেটারি এখানে আছে, আমরা এখানে বলে যাচ্ছি, সাহেবের কাছে এই প্রতিজ্ঞা করে যাচ্ছি যে আমরা সেখানে 1 লক্ষ টাকা আমাদের রাজ্যের তরফ থেকে, আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা দেবো। এবং এটা শুধু এখানে না, সারা রাজ্য ধরে দিচ্ছি। আমরা রাজ্যের জন্য 100 থেকে 200 অক্সিজেন সিলিন্ডার যখন কোথাও পাওয়া যাচ্ছে তখন আমরা কিনছি সেটা কিনে এইখানে যে আইসিইউ সেন্টার হবে সেখানেও আমরা দিয়ে যাব। এবং গত বছর আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে 5 লক্ষ টাকা দিয়েছিলাম, পিপিই কিট দিয়েছিলাম 2000 ওরা পিপিই কিট আমরা পাঠিয়েছি আমাদের কোভিড হাসপাতাল কলকাতা মেডিকেল কলেজে। আমাদের ছেলেরা মনে করে যে অন্যান্য রাজ্যে কী হয়েছে জানি না, আমার রাজ্যে স্কুল চলছে না, কলেজ চলছে না, শিক্ষকরা যাচ্ছে না, তা সত্ত্বেও শিক্ষক, স্কুল কর্মী এবং প্রত্যেকে আমাদের সরকারি কর্মচারীদেরকে তিনি প্রত্যেক কর্মচারীকে তিনি প্রতি মাসে যথাসময়ে তাদের মাইনা দিচ্ছেন। সুতরাং আমরাও রাজ্যের পাশে আছি, ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন এসডিএ রাজ্যের পাশে আছে। আনন্দ আছি, লিখি নিউজ এসছে একসঙ্গে নেন তো একটু। স্যার এসডি স্যার, ওসি সাহেব এদিকে আসুন না। হ্যাঁ অমর, এসো না অমর, এসো। আচ্ছা, শুরু করছি। সব সিদ্ধান্ত গভর্নমেন্ট আধিকারিকরা ভাইরাল করছে, কি হচ্ছে শহরের বহু মানুষ, বহু সংস্থা এগিয়ে এসেছে কোভিড আক্রান্ত পরিবার ও তাদের পরিজনদের সাহায্য করতে। এই ব্যাপারে রাঙামাটি সেবা সমিতিও পিছিয়ে নেই। রাঙামাটি সেবা সমিতির পক্ষ থেকে তাদেরই সদস্য বিশ্বজিৎ মুখার্জির উদ্যোগে রাঙামাটি 24 নম্বর ওয়ার্ডে অসহায় ও দরিদ্র পরিবারের করোনা আক্রান্ত রোগীদের বাড়ি বাড়ি পুষ্টিকর খাদ্য দেওয়া ও দুস্থ এলাকায় সাবানছে। এই মহতী উদ্যোগকে কোভিড আক্রান্ত পরিবারগুলি সাধুবাদ জানিয়েছেন। রাঙামাটি সেবা সমিতির পক্ষ থেকে রাঙামাটির পৌরসভার বুবন মুখার্জি পাঠিয়েছে, ঠিক আছে। যারা হচ্ছে দরিদ্র অসহায় করোনা আক্রান্ত তাদের জন্য এলাকায় সমস্ত জায়গায় দেওয়া হচ্ছে। আমরা রাঙামাটি সেবা সমিতির পক্ষ থেকে রাঙামাটি 24 নম্বর এলাকায় যেসব অসহায় ও দুস্থ পরিবার আছে, পরিবারের যেসব আছে তাদের মধ্যে যেসব পরিবারে করোনা আক্রান্ত হয়েছে সেই সব পরিবারের অসহায় দুস্থ পরিবারগুলিকে আমরা পুষ্টি জাতীয় খাদ্য দেওয়া শুরু করেছি। এখনো পর্যন্ত আমরা 6টি পরিবারের ফোন পেয়েছি। আমাদেরকে যেসব পরিবার ফোন করছে অসহায় পরিবার, তাদের বাড়িতে আমরা অলরেডি আমাদের সদস্যরা পুষ্টি জাতীয় খাদ্য দিয়ে আসছি। এখনো পর্যন্ত রাঙামাটিতে মাস্ক, স্যানিটাইজার ও সাবান বিতরণের কাজ করছি দুস্থ এলাকাগুলোয়। আগামী দিনেও আমরা এই একই রকম ভাবে আমাদের এই কর্মসূচি চালু রাখবো। করোনা আবহে রক্তের সংকট কিছুটা হলেও মেটাতে মেদিনীপুর সদর ব্লকের 5/6-2 অঞ্চল তৃণমূল কংগ্রেস ও নিউ চুয়াডাঙ্গা স্পোর্টিং ক্লাবের যৌথ উদ্যোগে চুয়াডাঙ্গা হাই স্কুল সংলগ্ন চুয়াডাঙ্গা মাঠে অবস্থিত চুয়াডাঙ্গা কমিউনিটি হলে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। শিবিরে 4 জন মহিলা সহ 34 জন রক্তদান করেন। উপস্থিত ছিলেন বিধায়ক দীনেন রায়, শিবিরের অন্যতম প্রধান উদ্যোক্তা সদর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ গনি ইসমাইল মল্লিক, অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ, কোতোয়ালি থানার আইসি পার্থপ্রতিম পাল, তৃণমূল নেতৃত্ব মুকুল সামন্ত সহ অন্যান্যরা। উপস্থিত ছিলেন নিউ চুয়াডাঙ্গা স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা ও সদস্যগণ। আগামী জুন মাসেও পুনরায় এই রকম একটি শিবির হবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। করোনা মৃতদেহের চাপে আগুন লেগে বন্ধ হয়ে গেল হাওড়া শিবপুর শ্মশানঘাটের একমাত্র বৈদ্যুতিক চুল্লি। সরকারি হিসেব অনুযায়ী হাওড়া শহরে প্রতিদিন 10 থেকে 15 জনের করোনায় মৃত্যু হয়। এছাড়া করোনা সন্দেহে বহু মানুষের মৃত্যু হয়। পরপর এত মৃতদেহ আসতে থাকায় অনেক সময় যেখানে একটি করে মৃতদেহ বৈদ্যুতিক চুল্লিতে পোড়ানোর কথা, সেখানে 2-3টি করে মৃতদেহ একসঙ্গে চুল্লিতে পোড়ানোর অভিযোগ ওঠে। আর তার ফলেই বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করে শিবপুর শ্মশানঘাটের বৈদ্যুতিক চুল্লিতে আগুনের ফুলকি দেখা যায় এবং চুল্লিটি বন্ধ হয়ে যায়। সন্ধে পর্যন্ত এটি চালু করা যায়নি, ফলে মৃতদেহের পাহাড় জমতে শুরু হয়েছে। যদিও হাওড়া পুর কমিশনার ধবল জৈন জানিয়েছেন, শ্মশানঘাটে 2টি বৈদ্যুতিক চুল্লি ছিল, একটি বিকল হয়ে যাওয়ায় অন্য চুল্লিটি, যেটি কিছুদিন আগে পর্যন্ত খারাপ ছিল, সেই চুল্লিটি কোনো রকমে চালু করা হয়েছে। তবে যত শীঘ্র সম্ভব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে। হাওড়া পুরসভা প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান অরূপ রায় বলেন, বিষয়টি খতিয়ে দেখে যত শীঘ্র সম্ভব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।
এখন কি মরা পড়ানো বন্ধ? পুরো বন্ধ। অসুবিধা হচ্ছে তো আপনাদের? না এখন ঠিকঠাক করছে। না এখন এই যে বডি পুড়ছে না, আপনাদের বাড়ির লোকের অসুবিধা হচ্ছে তো? হ্যাঁ ও তো হচ্ছে। কতক্ষণ দাঁড়িয়ে আছেন আপনি? এই ঘন্টা দেড়েক হয়ে গেছে। কী করে আগুন লাগানো হতে জানা? এটা করতে পারে ওদের জানে, এদেরকে বললে জিজ্ঞেস করতে পারে। কটা গাড়ি এসেছিল দমকলে? দুটো। আগুন কি বড় ছিল? হ্যাঁ একটু বড় ছিল। শ্মশানঘাট যেটা সেটা চুল্লিটা আগুন লেগে বন্ধ হয়ে গেছে এবং বহু কোভিড পেশেন্ট পড়ানো যাচ্ছে না। তাই অনেকে খুব বিপদের মুখে পড়ে আছে। দেখছি, কথা বলে নেব। এটা তাড়াতাড়ি যুদ্ধকালীন পরিস্থিতিতে ঠিক করা। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।